আমরা শেখ হাসিনার আমলেও ঘটতে দেখেছি, এর আগের আমলে যারা সরকার ছিল তাদের আমলেও ঘটতে দেখেছি। তাহলে আজকের এই যে সরকার, গণঅভ্যুত্থানের যে সরকার, তারা আপনারা আজকে কি ভূমিকা রেখেছেন? আপনাদের এই রাষ্ট্রেও, আপনাদের তত্ত্বাবধানে পরিচালিত এই রাষ্ট্রেও একই ঘটনা ঘটছে। আজকে বাংলাদেশের যে নারীরা, তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে যে এখানে যে সংসদে যে 50টা নারী সংরক্ষিত আসন আছে, আপনারা জানেন সেটা হচ্ছে একটা অলংকারিক আসন। সেই অলংকারিক যে আসন, সেই আসনে নারীদেরকে সরাসরি নির্বাচনের মাঠে তারা মানুষের ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে ভোট চাইবে নারীরা। সেই জন্য নারীদের একটা দাবি ছিল যে সরাসরি নির্বাচনের মাধ্যমে তারা নির্বাচিত হবে। কিন্তু আমরা দেখছি এই সংস্কার কমিশনের যখন এই আলোচনাগুলো চলছে, তখন রাজনৈতিক দলগুলো বলছে, বন্ধুরা দেখুন, যারা সেই 70-71 সালের পর থেকে ওই দেশে রাজনীতি করা শুরু করেছে, তারাও বলছে তাদের দলে নাকি রাজনৈতিক দলে কাজ করার জন্য মেয়েরা নেই, রাজনীতিতে মেয়েরা নেই। কেন নেই? বাংলাদেশের কোন সেক্টরে মেয়েরা নেই? আপনারা যে বলছেন আপনাদের দলে মেয়েরা নেই কাজ করার জন্য, তার মানে আপনারা নারীদের জন্য সেই পরিবেশ তৈরি করেননি, আপনারা নারীদের সেই নিরাপত্তা দিতে পারেননি। একজন নারী, সে যদি ট্রেন ভুল করে অন্য কোনো স্টেশনে চলে যায়, তাকে ধর্ষণের শিকার হয়ে ফিরে আসতে হয়। একজন নারী পোশাকের কারণে তাকে যে হেনস্থার শিকার হতে হয়। এই কোন ধরনের গণতান্ত্রিক রাষ্ট্র আপনারা কায়েম করছেন? আজকে এই 24শে জুলাইয়ে নারীদের যে ভূমিকা আমরা দেখেছি, 14 জুলাই যখন এসেছে তখন সরকার থেকে শুরু করে সকল রাজনৈতিক দল তারা অত্যন্ত গর্বের সাথে বলেছেন আমাদের মায়েরা, আমাদের বোনেরা কিভাবে তারা আন্দোলনে ভূমিকা রেখেছে। তাহলে আপনারা যদি তাদের নিয়ে গর্বই করেন, তাহলে আপনারা তাদের সম্ভ্রম রক্ষা করতে পারলেন না কেন? আপনারা তাদের যে সম্মান, সেই সম্মান দিতে পারলেন না কেন? আমরা দেখছি দেশে প্রতিদিন নানানভাবে নারী নিপীড়নের ঘটনাগুলো ঘটছে। আমাদের রাজনৈতিক বন্ধুগণ বলছেন যে নারীদের নিয়ে এত বেশি কথা বলাতে নারীরা নাকি বিব্রত হয়, সেজন্য তারা বেশি বলতে চান না। ঐক্যমত্য কমিশনে যখন নারী আসন নিয়ে আলোচনা হচ্ছে, তখন তারা এই কথাগুলো বলেছেন। আমাদের দেশের অর্ধেক যে জনগোষ্ঠীর নারী, সেই নারীদেরকে এই রাষ্ট্র যে এখনো পর্যন্ত মানুষ হিসাবে স্বীকৃতি দেয়নি, তাহলে এটা কি তাদের জন্য লজ্জাজনক নয়? আজকে নারীরা বলা হচ্ছে জুলাইয়ের যে নারীরা তারা কোথায় হারিয়ে গেছে। এই নারীরা, জুলাই যোদ্ধা যারা, তাদের নিয়ে যে ট্রল হয়েছে, এমনকি আমাদের যে নারী উপদেষ্টারা আছেন তাদেরকে নিয়ে পর্যন্ত সাইবার বুলিং হয়েছে না? তাহলে এই সমস্ত যখন বুলিং হয়েছে তখন তারা কারা করেছে? এগুলো কি আমাদের যারা, যিনি তথ্য উপদেষ্টা, উনি নাকি আন্দোলনের মাস্টার মাইন্ড ছিলেন, সেই মাস্টার মাইন্ড তিনি এগুলো কি খুঁজে বের করতে পারছেন না? খুঁজে বের করতে পারেন, কারণ এরকম অনেক দৃষ্টান্ত আমাদের সামনে আছে, তারা বের করতে পারেন। তাহলে তারা করছেন না, তার মানে অর্ধেক যে জনগোষ্ঠী নারী, তারা তাদেরকে এই কথাটা বোঝাতে চায় যে নারী, তুমি নারীর থাকো, তোমার মানুষ হওয়ার দরকার নেই। তো বন্ধুগণ, আমরা বলি যে বাংলাদেশে নারীরা ঘরে ঘরে আছে, বাংলাদেশে নারীরা সবখানে আছে, তারা তাদের সমস্ত কাজকর্মগুলো করে যাচ্ছে, তারা তাদের আন্দোলন করছে, তারা তাদের চাকরি বাকরি সামলাচ্ছে, তারা তাদের সংসার সামলাচ্ছে। ফলে এই নারীরা কোনো ধরনের দয়া দাক্ষিণ্যের বা কোনো অনুকম্পা নিয়ে তারা রাস্তায় নামেনি। তারা মানুষ হিসাবেই তারা তাদের যে কর্তব্য, সেই কর্তব্যই তারা পালন করছে। ফলে বাংলাদেশের সবখানেই নারীরা আছে এবং রাজনৈতিক মাঠেও নারীরা আছে, তাদেরকে সেই স্থানগুলো দেয়া হচ্ছে না। আমি সমস্ত রাজনৈতিক দলের নারীদেরকে এই আহ্বান জানাবো, আপনারা রাস্তায় নামুন, রাস্তায় নেমে আপনাদের যে কথাগুলো, সেই কথাগুলো আপনারা বলুন। আপনারা আপনাদের ওই স্বামীদের যে পদ, সেই পদের অনুসারী হয়ে
নারী সংগঠনে থাকবেন না, আপনারা কাজ করে, নারীদের জন্য কাজ করে আপনারা রাস্তায় নামুন, তাহলেই দেখবেন বাংলাদেশের চেহারা পাল্টে যাবে। ফলে আজকে যে একটা ফ্যাসিস্ট, একটা অগণতান্ত্রিক ব্যবস্থার অনুরূপ আমরা এখনো দেখতে পাচ্ছি, প্রতিচ্ছবি আমরা এখনো দেখতে পাচ্ছি, সেই প্রতিচ্ছবি কোনোভাবেই একটা সুস্থ সমাজে পরিণত হবে না যদি নারীরা তাদের সমান যে মর্যাদা, সেই মর্যাদা পায়, নারীর যে কাজ সেই কাজের সমান মূল্যায়ন করা হয়। বন্ধুগণ, বেশি কথা বলার স্কোপ নেই। আমাদের সাথে তথ্য অপারা আছেন, আমাদের সাথে বিভিন্ন সেক্টরের রাজনৈতিক দলের, সাংস্কৃতিক সংগঠনের ছাত্র বন্ধুরা আছেন। আমরা তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের এই যে কর্মকাণ্ড সেটা পরিচালনার জন্য আপনারা সহযোগিতা করবেন এটা আশা করছি। আর এই সভা পরিচালনার জন্য আমি গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য মার্জিয়া প্রভাকে আহ্বান করছি। সংগ্রামী সহযোদ্ধা, আমাদের সমাবেশ চলছে কারফিউ ভেঙে নারীদের যে সমাবেশ, সেই সমাবেশ স্মরণ করে এই মুহূর্তে আমাদের প্রথম দাবি আপনারা দেখতে পাচ্ছেন ব্যানারে, যে 2 মাস ধরে আন্দোলনরত তথ্য আপাদের চাকরি রাজস্বকরণের দাবি জানানো হয়েছে। সেই দাবি মোতাবেক আমি বলেছি যে আমাদের তথ্য আপারা একটু পরে আমাদের সাথে যুক্ত হবেন, তারা ইতিমধ্যে যুক্ত হয়ে গেছেন। আমি তথ্য আপাদের পক্ষ থেকে তথ্য সেবা অফিসার রোমানা ইসলাম আপাকে অনুরোধ করছি, তথ্য আপারা কি দাবি নিয়ে এই 7 দিন ধরে প্রেস ক্লাবে রয়েছে এবং তারা আসলে আমাদের নারী ও শিশু মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন মুর্শিদের কাছে কি সদুত্তর পেয়েছেন, এই বিষয়গুলো তাদের কাছে তাদের অভিজ্ঞতা থেকে শুনবো। আমি রোমান আপাকে ডাকছি। উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম। আমার পরিচয় দেয়া হয়েছে, আমি রোমানা ইসলাম, আমি তথ্য সেবা কর্মকর্তা হিসেবে আছি শরীয়তপুরের জাজিরা উপজেলায়। আমাদের প্রকল্পটা আসলে মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে নেয়া, এটা 2018 সাল থেকে দ্বিতীয় পর্যায়ে চলছে। আর প্রথম পর্যায় থেকে হিসাব করলে প্রায় 14 বছর ধরে আমাদের এই প্রকল্পে কর্মরত নারীরা, শুধু নারীরা, সারা বাংলাদেশে 492টি উপজেলায় একদম প্রান্তিক পর্যায়ে যে নারীরা আছেন, যারা এখনো পিছিয়ে পড়া, এখনো শহরে কাজটার থেকে অনেক দূরে, তো তাদেরকে তথ্য প্রযুক্তি নির্ভর যে সেবাগুলো আছে বা তথ্য প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে আসলে বা তথ্য প্রযুক্তি ব্যবহার করে যে সেবাগুলো দেওয়া হয়, নাগরিক সুবিধাগুলো পায়, সেইগুলোকেই তাদের কাছে পৌঁছে দেওয়াটাই হচ্ছে আমাদের এক কথায় মূল কাজ। তো আমাদের এই এত বছরের একটা কার্যক্রম যেটা চলছে, নিঃসন্দেহে সেটা নারীদের জন্য অপরিহার্য দরকারি একটা জিনিস। আমাদের উপজেলাগুলোতে নারীরা আসেন, কিন্তু সঠিক সেবা প্রাপ্তির ক্ষেত্রে আমরা দেখি যে পুরুষদের চেয়ে তারা পিছিয়ে থাকেন, কারণ নারীরা সবসময় ঘর সংসারে কাজ নিয়ে ব্যস্ত থাকেন। আপনারা সবাই জানেন আমাদের সামাজিক কালচারটা এখনো এরকম যে নারীরা অতটা বাহিরে যায় না, নারীরা উপজেলায় যায় না, নারীরা প্রয়োজন ছাড়া বাজারে যায় না। স্কুল কলেজগুলোতে ইদানিং একটু দেখা যায় নারীদের অংশগ্রহণ বেশি, কিন্তু আগে এতটা ছিল না। তো এই যে নারীরা উপজেলায় আসতে চায় না, নিজে একটা রাষ্ট্রের সে নাগরিক, কিন্তু তার নাগরিক সুবিধা হিসেবে কী কী প্রাপ্য সেগুলো তারা জানতেন না। তো আমরা যাওয়ার পরে এই পরিস্থিতিতেই আসলে নারী সমাজকে পেয়েছিলাম। আমরা ধীরে ধীরে প্রান্তিক নারীদের, গ্রামগঞ্জে যারা আসলে শুধুমাত্র ঘরের কাজটাকেই বোঝে, তাদের কাছে এই তথ্যগুলো পৌঁছানো, তাদেরকে সচেতন করা, তাদের জীবনযাপন পদ্ধতি সম্পর্কে, উন্নত জীবনযাপন সম্পর্কে, এই সমগ্র বিষয়টাতে সচেতন করাটাই হচ্ছে আমাদের কাজের একটা বিরাট অংশ। তো এই দীর্ঘদিন ধরে আমরা আসলে গ্রামীণ নারীদের, যাদের অধিকার সচেতনতার জন্য কাজ করে এসেছি, যাদের ক্ষমতায়নের জন্য কাজ করে এসেছি, আজ এত বছর পরে আমাদেরকে গত মে মাসের 27 তারিখ থেকে রাস্তায় দাঁড়াতে হয়েছে, রাজপথে দাঁড়াতে হয়েছে আমাদের নিজেদের অধিকার আদায়ের জন্য। বিষয়টা শুনতেও এবং বুঝতেও অনেক বেশি লজ্জাজনক মনে হচ্ছে। আমরা যেখানে নারীদেরকে সবসময় উদ্বুদ্ধ করেছি যে কীভাবে তারা উচ্চশিক্ষিত হয়ে চাকরি করবে বা নিজেরা স্বাবলম্বী হবে, যে কোনো কিছু করে একটা সম্মানজনক পেশা বা কাজের মাধ্যমে, এবং সমাজে কিভাবে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, আমাদেরকে দেখে, যেখানে গ্রামের এই কিশোরীরা স্কুল কলেজে যখন যায়, তারা আমাদেরকে দেখে তারা উৎসাহী হয়েছে যে না, পড়াশোনা করে আমিও এরকম একটা জায়গায় যেতে চাই যেখানে সামাজিক নিরাপত্তা বলে কিছু থাকবে, যেখানে আমাকে সামাজিকভাবে মর্যাদার জায়গাটা দেওয়া হবে। তো আজকে আমরা যখন রাজপথে সেই দাবি আদায়ে, স্বাভাবিক তাদের সেই স্বপ্নটাই দিয়ে প্রথমে আঘাত লাগবে, যে যাদেরকে দেখে আমরা চিন্তা করেছি স্বাবলম্বী হওয়ার, আজকে তারাই তো নিজেদের ক্ষমতায়ন নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, ক্ষমতায়নের দাবিতে।
তো আমরা এর আগে বহুবার বিভিন্ন মন্ত্রণালয়, আমাদের মন্ত্রণালয় বারবার আবেদন দিয়েছি, তাদেরকে জানিয়েছি আমাদের বিষয়টা, আমাদের দাবির যৌক্তিকতা, কাগজপত্র সহ সব প্রমাণপত্র আমরা সেখানে দিয়েছি, কিন্তু আসলে সেরকম আশানুরূপ কোনো সদুত্তর আমরা পাইনি, বা আমাদেরকে নিয়ে তারা আসলে কি পরিকল্পনা করবেন সেই ধরনের কিছু আমরা পাইনি। আমাদের উপদেষ্টা মহোদয় যিনি আছেন শারমিনেস মুর্শিদ স্যার, উনি যখন আমাদের মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন, আমরা প্রচণ্ড খুশি হয়েছিলাম যে স্যার যেহেতু নারী অধিকারের সাথে যুক্ত, এটা নিয়ে উনি কাজ করছেন, তো আমাদের বিষয়টা উনি খুব ভালোভাবে বুঝবেন। কিন্তু দেখা গেল গত 1 বছর, আচ্ছা বাদ দিই, ফেব্রুয়ারি থেকে স্যারের সাথে আমাদের এই বিষয়টা নিয়ে বিস্তারিত কথা হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত স্যারও আসলে আমাদেরকে আশানুরূপ কিছু দিতে পারেননি, যেটার ভিত্তিতে আমরা ধরে নিব যে হ্যাঁ আমাদের দাবিটা পূরণ হওয়ার কোনো রাস্তা অন্তত তৈরি হয়েছে। এই ধরনের কোনো আসলরূপ জিনিস আমরা পাইনি। তো যেটা বোঝা যাচ্ছে যে আসলে মেয়েরা যতটাই শিক্ষিত হোক না কেন, যত ক্ষমতাধর জায়গায় যাক না কেন, নারীর প্রতি যে বৈষম্যটা, এটা আসলে এখনো রয়েই গেছে, কোথাও প্রত্যক্ষভাবে কোথাও পরোক্ষভাবে সেই বৈষম্যটা এখনো দূর হয়নি, এবং কোনো কারণে এটা অনেকেই আছে যারা দূর করতে চাচ্ছে না। তো এই দিকগুলোতে আমাদের নজর দিতে হবে। নারীরা এখন অনেকেই শিক্ষিত, এখন শিক্ষার আলো গ্রামে গ্রামে পৌঁছে যাচ্ছে। আমরা গ্রামে যখন যাই, অনেক স্কুল কলেজ আগের চেয়ে হয়েছে, শিক্ষিত হচ্ছে মানুষজন, কিন্তু শিক্ষার মূল্যায়ন কোথায়? মানুষ শিক্ষিত হচ্ছে কিন্তু শিক্ষা অর্জন করে যে চেতনা, সেই চেতনা আমরা কোথাও দেখতে পাচ্ছি না। কাজেই এই শিক্ষা মানে শুধুমাত্র পুঁথিগত শিক্ষাতে থাকলে হবে না, আমাদের চেতনাগত উৎকর্ষতা দরকার। আসলে শিক্ষার মাধ্যমে আমাদের যে সচেতনতা তৈরি হবে, সেটা আমাদের একদম প্রান্তিক পর্যায়ে প্রত্যেকটা জায়গায় জায়গায় মানুষকে সেটা জানাতে হবে, বোঝাতে হবে। নারীর সম্মান এটা আসলে এমনি এমনি পাওয়া যাবে না, এটা আমাদের যা বুঝতে হচ্ছে যুদ্ধ করে অর্জন করে নিতে হবে। তো আমরা 2 মাস ধরে অবর্ণনীয় দুঃখ কষ্ট সহ্য করে আসলে প্রেস ক্লাবের সামনে আমাদের এই আন্দোলনটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি। এটা আসলে ভাবতেই খুব খারাপ লাগে যে আমরা যদি নিজেদেরকে সভ্য জাতি বলে দাবি করি, যে না আমরা বাংলাদেশ, আমাদের মানুষজন সভ্য মানবিক, তাহলে আসলে আমাদের রাস্তায় থাকার কথা ছিল না। শিক্ষিত হয়ে এতগুলো বছরের কাজের দক্ষতা নিয়ে আমাদের রাস্তায় পড়ে থাকার কথা ছিল না। সারা বাংলাদেশে আমাদের প্রজেক্টটাই হচ্ছে এমন একটা প্রজেক্ট যেখানে শুধু নারীরা এবং কাজও করে নারীদেরকে নিয়ে। কাজে বাংলাদেশের প্রেক্ষাপটে সারা বিশ্বের উন্নত দেশের নারীদের বা নারী সমাজের সাথে তাল মিলিয়ে চলার জন্য এটা খুবই দরকার ছিল, নারীদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য, আমাদের দেশের নারীদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য। কিন্তু সেখানে রাষ্ট্রীয় একটা অবহেলা চোখে পড়ছে, যেটা আসলে সভ্য জাতি হিসেবে আমরা কখনো এটাকে মেনে নেওয়ার কথা না। আর যদি এটাকে মেনে নেই, তাহলে আমরা নিজেদেরকে সভ্য জাতি হিসেবে দাবি করতে পারি না। তো এখানে আরো অনেকেই উপস্থিত আছেন, যারা এখানে এসেছেন প্রত্যেকে আসলে নারীদের অবস্থান এবং সম্মানকে তুলে ধরার জন্য এসেছেন, এবং নারীদের সম্মানের জন্য যে লড়াই, এই লড়াই দিয়ে যেখান থেকে করছে, আমরা সবাইকে শুভকামনা জানাই এবং সেই লড়াইয়ের সফলতা কামনা করি। সেগুলো আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি।